আসবো বারবার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। আমার রূপ কথাতে তুমি হবে রাজকুমার। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুলজাই এন্টারটেনমেন্ট। আমি সাখাওয়াত সানি আছি আপনাদের সাথে। আর এখন আমি কথা বলবো রাজকুমার সিনেমাটা নিয়ে। প্রথমেই সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করছি এবারের ঈদটা আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে অনেক চমৎকার কাটছে এবং আগামী কয়েকটা দিনও খুব ভালো কাটবে। আমারও আলহামদুলিল্লাহ খুব চমৎকার একটা ঈদ কাটলো। তো ঈদের সময় আসলে এই সিনেমার দেখাটা, ঈদের দিন হলে গিয়ে সিনেমা দেখাটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং। অনেক পারিবারিক ব্যস্ততা থাকে, দায়িত্ব থাকে, আত্মীয় স্বজনদের বাসায় বেড়ানো থাকে। তো তার মধ্যে থেকে আসলে এবার আমি খুব করে চাচ্ছিলাম যে ঈদের দিন অন্তত একটা সিনেমা যাতে দেখি, কারণ সাধারণত ঈদের পরদিন আমি ঢাকার বাইরে চলে যাই গ্রামের বাড়িতে, সেখানে সিনেমা হল সেরকম থাকেও না এবং সেই সিনেমা হলগুলোতে নতুন সিনেমা রিলিজও পায় না। তো দেখা যাচ্ছে যে ঈদের সিনেমাগুলো নিয়ে কথা বলতে আমার এক সপ্তাহেরও বেশি দেরি হয়ে যায়, তখন আসলে ইম্প্যাক্টটা অনেকটাই মানে ম্লান হয়ে যায়। তো চাচ্ছিলাম যে অন্তত এবার ঈদের দিন একটা হলেও ঈদের এই রাজকুমার সিনেমাটা দেখি এবং সেটা নিয়ে কথা বলি। এই জন্যই আসলে তাড়াহুড়ো করে সিনেমাটা দেখা, এবং যেহেতু আমার হাতে সময় খুব কম, আমি হয়তো এডিটিংয়ে অনেক বেশি সময় দিতে পারবো না, খুবই মিনিমালিস্টিক একটা এডিটিং করে আমার এই ভিডিওটা আপলোড করতে হবে। তো আশা করি ব্যাপারটা আপনারা কনসিডার করবেন। তো এই সিনেমা নিয়ে আসলে দর্শকদের মধ্যে অনেক জল্পনা কল্পনা ছিল। সিনেমাটার যেগুলো প্রমোশনাল কন্টেন্ট মুক্তি দেওয়া হয়েছে সেগুলো নিয়ে দর্শকদের মধ্যে বেশ মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল, এবং লাস্ট যে গানটা আমি একাই রাজকুমার, গানটা মোটামুটি সবাই কাছে খুবই সমালোচিত হয়েছে, এবং গানটা যাদেরকে ডেডিকেট করা হয়েছে সাকিবিয়ান, তারাও কিন্তু গানটাকে একদম মানে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, কারো কাছেই গানটা ভালো লাগে নাই। তো বেশ একটা নেতিবাচক একটা মনোভাব তৈরি হয়েছিল এই সিনেমাটা নিয়ে। এবং প্রিয়তমার মতো এবারও হিমেল আশরাফ সিনেমার আগে, মুক্তি দেওয়ার আগে টিজার ট্রেলার কিছুই মুক্তি দেন নাই। তো এই ব্যাপারটা নিয়েও দর্শকদের মধ্যে একটা ক্ষোভ ছিল, সিনেমাটা কেমন হবে। দর্শকদের হয়তো এরকম মনে হচ্ছিল যে সিনেমাটা ভালো তিনি বানান নাই, এই জন্যই তিনি আসলে টিজার ট্রেলার কিছু মুক্তি দেওয়ার হয়তো সাহস করতে পারেন নাই, এরকম একটা ধারণা ইনফ্যাক্ট আমারও হয়েছিল। বাট সিনেমাটা দেখে আসলে স্টিল আমি বলবো যে টিজার বা ট্রেলার মুক্তি না দেওয়াটা কোনো যুক্তির ক্ষেত্রেই পড়ে না, দুনিয়ার কেউ এই কাজটা করেন না। সো এই ব্যাপারটা মোটেও আমি যে সাপোর্ট করছি সেটা না, কিন্তু সিনেমাটা নিয়ে যেরকম একটা নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছিল সিনেমাটা দেখার আগে, আমার মনে হয় সিনেমাটা দেখলে দর্শকদের সেই ধারণাটা পাল্টে যাবে। আমার কাছে সিনেমাটা যথেষ্টই ভালো লেগেছে। প্রিয়তমার সাথে যদি তুলনা করতে যাই তাহলে বলবো যে তুলনাটা আসলে খাটে না, একটা দিক থেকে খাটে না, ইন দ্য সেন্স দ্যাট প্রিয়তমা সিনেমাটার যে জনরাটা ছিল রোমান্টিক জনরা, রাজকুমার সিনেমাটার জনরা কিন্তু সেটা না। তো দুটা ভিন্ন জনরার সিনেমার মধ্যে কিন্তু আসলে তুলনাটা আসে না। তারপরেও যদি করতেই বলেন, আমি বলবো যে প্রিয়তমা থেকে রাজকুমার সিনেমাটা অনেক 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 ভালো হয়েছে, অনেক সুনির্মিত হয়েছে, অনেক ব্যালেন্সড হয়েছে। প্রিয়তমা সিনেমার যে মূল সমস্যাটা ছিল, চিত্রনাট্যের সমস্যা ছিল, চিত্রনাট্যের মধ্যে ব্যালেন্সটা ছিল না। প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় জুড়ে অপ্রয়োজনীয়ভাবে ভিলেনের স্ক্রিন টাইম বা তার গল্প দেখানো হচ্ছিল, এবং শেষে 30-40 মিনিট গিয়ে নায়ক নায়িকার প্রেমের গল্পটা দেখানো হয়েছিল, যেটা আলটিমেট একটা এফেক্টিভনেস ছিল সেটার, বাট পুরো ব্যাপারটার মধ্যে যতটা স্ট্রেংথ আসার কথা ছিল ততটা আসে নাই। কিন্তু রাজকুমারের ক্ষেত্রে কিন্তু হিমেল আশরাফ সেই ভুলটা আর করেন নাই, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট, যে এবারে চিত্রনাট্যটা তিনি অনেকটাই গুছিয়ে এনেছেন এবং ব্যালেন্সড ওয়েতে ব্যাপারটা করেছেন। এবং আমি স্পয়লার না দিয়ে এটাই বলতে পারি, সেটা হচ্ছে যে সিনেমাটার প্রচারণা যেভাবে করা হয়েছিল, যে এটা কোটনি কফি অভিনীত যে চরিত্রটা জুলি, তার সাথে বাংলাদেশি একটা সহজ সরল যুবক শামসুল কিংবা স্যাম, তার প্রেমের গল্প হবে, তার হয়তো বিদেশ জার্নি হবে, দুজনের মধ্যে একটা কন্ট্রাক্ট ম্যারেজ হবে, এরকমই একটা ব্যাপার আমি আশা করছিলাম। বাট আসলে এই সিনেমাটা কিন্তু এই দুজনের প্রেমের গল্প নিয়ে একেবারেই না, এটা একটা জাস্ট একটা সাব প্লট বলা যায়, পুরো সিনেমার একটা সাবপ্লট। এই সিনেমাটা মূলত একটা মা এবং তার সন্তানের মধ্যে যে বন্ধনটা, ভালোবাসার গল্পটাকে এক্সপ্লোর করা হয়েছে। সন্তানের অভিমান, মাকে পাওয়া যে আকুলতা, এই ব্যাপারটা নিয়েই কিন্তু সিনেমাটা, তার সাথে একটা সাবপ্লট হিসেবে এই দুজনের প্রেমের হালকা একটা অংশ ছিল। তো এই জায়গাটাতে আসলে আমার মনে হয় যে গল্পের দিক থেকেই বলতে গেলে এই সিনেমাটার গল্পটা আরও অনেক বেশি স্ট্রং, যেটা আমি বলবো যে এই সিনেমার সবচেয়ে স্ট্রং পয়েন্ট। যদি স্ট্রং পয়েন্ট নিয়ে কথা বলার আরম্ভ করি, এই সিনেমাটার সবচেয়ে স্ট্রং পয়েন্টই হচ্ছে সিনেমাটার গল্পটা। সাধারণত এই সিনেমাতে
এই সিনেমাটার মধ্যে যে ব্যাপারগুলোকে অ্যাড্রেস করা হয়েছে এর আগে কমার্শিয়াল সিনেমায় এই ব্যাপারগুলোকে আমি এভাবে অ্যাড্রেস করতে দেখি নাই। সো আমি অবশ্যই হিমেল আশরাফের যে অ্যাম্বিশনটা বা যে ভিশনটা সেটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি যে তিনি এই ইস্যুগুলোকে সিনেমার মাধ্যমে তুলে ধরেছেন। এখানে প্রবাস যে গমনটা বাঙালি বা যারা বাংলাদেশে আছেন তাদের যে প্রবাস যাত্রাটা সেই ব্যাপারটা কিছুটা উঠে এসেছে। সেখানে দেশপ্রেমের একটা অংশ উঠে এসেছে, যারা প্রবাসী বাঙালি আছেন তাদের দেশপ্রেমের একটা অ্যাঙ্গেল এখানে চলে এসেছে। প্রবাসে বাংলাদেশিদের জীবনটা কতটা কষ্টের হতে পারে সেটা কিছু কিছু ক্ষেত্রে খুব টাচিভাবেও দেখিয়েছেন বা কমেডির মাধ্যমেও দেখিয়েছেন। এই ব্যাপারগুলো ভালো লেগেছে এবং ধর্মীয় গোঁড়ামির একটা বড় একটা আসপেক্ট এই সিনেমার মধ্যে দেখানো হয়েছে, সেই ব্যাপারটাও এখানে এই সিনেমায় অ্যাড্রেস করা হয়েছে। সো অনেকগুলো এলিমেন্টস আসলে চিত্রনাট্যের মধ্যে রয়েছে যে ব্যাপারটা অবশ্যই আমার কাছে প্রশংসনীয় মনে হয়েছে। এবং তারপরে এই সিনেমাটার স্ট্রং ব্যাপার আলোচনা করতে গেলে বলাই লাগে যে শাকিব খানের অভিনয়, ওয়াও, জাস্ট ওয়াও। শাকিব খানের আসলে অভিনয় বা ড্রামাটিক দৃশ্যে অভিনয় এর আগেও তিনি অসংখ্যবার করেছেন। আমি যেহেতু শাকিব খানের সিনেমার একজন পুরনো দর্শক, সেই অ্যানালগ জামানা থেকে আমি তার সিনেমার দর্শক, তো তার এরকম ড্রামাটিক অভিনয়ের অনেকগুলো সিনেমা আমি এর আগেও দেখেছি। কিন্তু বর্তমান যারা জমানার যারা দর্শক আছেন তাদের কিন্তু অনেকেই সেই সিনেমাগুলো দেখেন নাই, ইউটিউবে অ্যাভেলেবল আছে। তারপরও ওই সময় আসলে ঘোলা ঘোলা প্রিন্ট বা সাউন্ড কোয়ালিটি, প্রোডাকশন কোয়ালিটি ভালো না হওয়ায় তাদের হয়তো সেই সিনেমাগুলো দেখতে রুচিতে বাধে। এটা অস্বাভাবিক কিছু না। তো এই কারণে তার ওই ড্রামাটিক বা অনেক ভালো ভালো সেরা অভিনয় হয়তো তাদের দেখার স্কোপ হয় নাই। তো তাদের কাছে আমি বলবো যে লাস্ট কয়েক বছরে তিনি যে ধরনের সিনেমায় অভিনয় করেছেন সেগুলো থেকে তার এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি, ওভারঅল অভিনয়টা অনেক বেশি পরিমিত। প্রিয়তমার মধ্যে তো তার অসাধারণ একটা পারফরমেন্স ছিলই, আমি বলবো সেটাকেও তিনি অনেক গুণে ছাপিয়ে গেছেন এই রাজকুমার সিনেমাটাতে। এখানে তার চরিত্রের অনেকগুলো শেড ছিল, কমেডি ছিল, পাঙ্কুনেস ছিল, রোম্যান্টিসিজম ছিল, মায়ের সাথে তার যে ভালোবাসার একটা অ্যাঙ্গেল সেগুলো ছিল, বাবার সাথে তার অভিমান, এরকম অনেকগুলো ব্যাপার ছিল। প্রত্যেকটা দৃশ্যে তিনি 10 on 10 এবং লাইক 20 on 10 এরকম মনে হয়েছে। তো পুরোপুরি পয়সা উসুল একটা পারফরমেন্স তিনি আমাদের উপহার দিয়েছেন। সাকিবিয়ানরা তো আসলে মন ভরে উপভোগ করতে পারবেন, বাট যারা নিউট্রাল অডিয়েন্স আছেন আমার মনে হয় আপনাদেরও মন জয় করতে সমর্থ হবে শাকিব খানের এখানে অভিনয়। আমার কাছে কমপ্লেনের কোনো অবকাশই আমি এখানে আসলে পাই নাই। সব কটা দৃশ্যে যে ধরনের অভিনয়ের রিকোয়ারমেন্ট ছিল তিনি সেভাবেই তার ডেলিভারিটা দিতে পেরেছেন, তার দক্ষতার পরিচয় তিনি দিতে পেরেছেন। আশা করি অন্তত মানে প্রিয়তমার পর তো আসলে তার অভিনয় নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকা উচিতই না, তো এই সিনেমার পরে আরও উচিত না। তো সব কিছু মিলে মানে গল্পটা আর মানে শাকিব খানের অভিনয় এই সিনেমার সবচেয়ে স্ট্রং পয়েন্ট বলে আমি বলবো। এছাড়া পার্শ্ব চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের অভিনয় আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। আহমেদ শরীফের একটা খুব স্ট্রং একটা রোল দেওয়া হয়েছে, তার রোলেও তিনি খুব ভালোভাবে পারফরমেন্স উপহার দিয়েছেন। 2টা ক্যামিও আছে, এই ক্যামিও সম্পর্কে হয়তো অনেকেই জেনেই গেছেন, বাট আমি এই ভিডিওতে সেটা রিভিল করতে চাচ্ছি না। 2জন ক্যামিও যথেষ্ট ভালোভাবে পারফরমেন্স উপহার দিয়েছেন। এখানে একটা শেষ দৃশ্যে একটা প্রস্থেটিকের ব্যাপার আছে, যাকে প্রস্থেটিকটা দেওয়া হয়েছে তার প্রস্থেটিকটা যথেষ্ট ভালো হয়েছে। যদিও একটা পুরুষ চরিত্র 2জন ক্যামিওর মধ্যে তার যে দাড়ি দেখানো হয়েছিল, নকল দাড়ি, সেটা খুব বোঝা ছিল, সেখানে আর একটু ভালো হতে পারতো মেকআপটা বা এই দাড়িটা, উইকটা। তো ওই জায়গাটা বাদ দিলে আসলে এই প্রস্থেটিক বা এই 2জন যারা ক্যামিওতে অভিনয় করেছেন তাদের পারফরমেন্সও খুব ভালো ছিল। এ প্রসঙ্গে আমি ছোট্ট করে একটা কথা বলতে চাই যে হয়তো আপনারা অনেকে সিনেমাটা দেখতে যাচ্ছেন খুব আবেগী হয়ে, সিনেমার বিভিন্ন দৃশ্য হতে পারে সেটা ছবি বা ক্লিপ, সেটা ফেসবুকে আপনারা আপলোড করে দিচ্ছেন, তাতে করে কিন্তু আপনারা সিনেমাটার ক্ষতি করছেন। আপনাদের মনে হচ্ছে যে আমি এত ইমোশনাল একটা দৃশ্য দেখলাম এটা শেয়ার করে দিই, কিন্তু এই দৃশ্যগুলো কিন্তু যাতে হাইড না হয় চমক হিসেবেই কিন্তু হিমেল আশরাফ রাখতে চেয়েছিলেন, যার কারণে তিনি হয়তো টিজার ট্রেলারই ছাড়েন নাই, যাতে সিনেমার এই আসল চমকগুলো দর্শক বুঝতেই না পারুক। যদিও অ্যাগেন আমি সেটাকে সাপোর্ট করছি না, ব্যাপারটাকে হাইড রেখেও ট্রেলার বা টিজার বানানোই যেত, বাট তারপরও তিনি হয়তো একদম মানে খুব মরিয়া হয়ে চাচ্ছিলেন না যে এই ব্যাপারগুলো সিনেমা হলে আসার আগে দর্শক জানতে পারুক। তো সেখানে যদি আপনারা ফ্রিতেই ব্যাপারগুলো জানিয়ে দেন দর্শকদের মানে কিন্তু সিনেমাটা দেখার আগ্রহটা চলে যায়। অনেকেই সিনেমার এই মূল টুইস্ট বা এই কাহিনিগুলো বলেই দিচ্ছেন, সে দৃশ্যে শাকিব খানের কী পরিণতি হতে পারে সেগুলো বলেই দিচ্ছেন, তাহলে আসলে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখার আকর্ষণটা রইল কোথায়? তো প্লিজ এই ব্যাপারটা আপনারা করবেন না। আপনাদের মানে স্পয়লার না দিয়ে আপনার অনুভূতিগুলো যত সুন্দরভাবে প্রকাশ করা যায় সেভাবে শেয়ার করুন, লোকজনদের সিনেমাটা দেখতে উদ্বুদ্ধ করুন, কোনো সমস্যা নেই, বাট স্পয়লারটা প্লিজ দিয়েন না। তো এই ব্যাপারগুলো সিনেমার মধ্যে স্ট্রং ছিল। এখন উইক আসপেক্টের কথা যদি আমি বলতে যাই তাহলে আমি বলবো যে
কিছু একটা কারিগরি দিকের মানে দুর্বলতা আমার কাছে চোখে পড়েছে, সেটা হচ্ছে যে সিনেমার যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা, যেটা সম্ভবত ইমন সাহা করেছেন, তার ব্যাকগ্রাউন্ড স্কোরটা আসলে এই সিনেমাতে আমার যথেষ্ট ইফেক্টিভ মনে হয় নাই। মানে শুরুর যে কমেডি দৃশ্যগুলো ছিল সেখানে বড্ড লাউড লাগছিল, খুব ইরিলেভেন্ট লাগছিল, সিচুয়েশনগুলোর সাথে ম্যাচ করছিল না, এবং ইমোশনাল দৃশ্যগুলোতেও সিনগুলো যতটা এফেক্টিভ হতে পারতো বলে আমার বিশ্বাস, ব্যাকগ্রাউন্ড স্কোরটা ততটা এফেক্টিভ ছিল না, যার কারণে ইমোশনটা ততটা বিল্ড আপ হয়ে পারে নাই। আরও ভালো হতে পারতো ব্যাকগ্রাউন্ড স্কোরটা, কিছু কিছু ক্ষেত্রে অনেক লাউড লেগেছে ব্যাকগ্রাউন্ড স্কোরটা, সো এই ব্যাপারটা আরেকটু ভালো হতে পারতো। এবং দ্বিতীয় যে ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে দুর্বলতা, সেটা হচ্ছে যে ইমোশনাল দৃশ্যগুলোর যে বিল্ড আপ বা ওখানে ওভারঅল যে ট্রিটমেন্টটা, এখানে হিমেল আশরাফের কিছুটা অপরিপক্কতা থেকে গেছে। তিনি হয়তো মানে নির্মাতা হিসেবে আস্তে আস্তে আরেকটু ম্যাচিউরড হচ্ছেন, তার পরবর্তী কাজগুলোতে হয়তো এই ব্যাপারটার মধ্যে আরও উন্নতি চোখে পড়বে, কিন্তু এই জায়গাটাতে আসলে আরেকটু ভালোভাবে যদি ম্যাচিউরিটি তিনি ট্রিট করতে পারতেন, তাহলে ইমোশনাল দৃশ্যগুলো আরও বেশি দর্শকের মনটাকে নাড়া দিতে পারতো বলে আমার বিশ্বাস। তিনি সিচুয়েশনগুলোকে একটু বেশি ওভার স্ট্রেচড করে ফেলেছেন, মেলোড্রামার ডোজটা একটু বেশি হয়ে গেছে। ফর এক্সাম্পল, আমি ছোট্ট করে একটা এক্সাম্পল দিই। এখানে একটা ছোট্ট বাচ্চার কান্না দৃশ্য ছিল তার মাকে হারানোর ওই সময়টাতে, তো বাচ্চাটার এই দৃশ্যটা, কান্নার সাউন্ডটা কিন্তু একদম পিন পতন একটা নীরবতা সৃষ্টি করে, এবং দর্শকরা কিন্তু ওই সময়টাতে একদম স্তব্ধ হয়ে গিয়েছিল। আমি শিওর এই দৃশ্যটা দেখে অন্তত সব দর্শকের মনটাকে একদম নাড়া দিয়ে দেবে। আমার মতে সিচুয়েশনটার বা এই সিকোয়েন্সটা, বাচ্চাটা যে কাঁদছে, সেই সিকোয়েন্সটা বড় জোর 30 সেকেন্ড স্থায়ী হওয়া উচিত ছিল, বা তার পারলে তার চেয়েও কম, তাহলে কিন্তু বড় ধরনের একটা মানে দম বন্ধ হয়ে আসা যে ব্যাপারটা সেটা থাকতো। কিন্তু হিমেল আশরাফ প্রায়, আমার মনে হয় প্রায় 2 মিনিটের মতো সিনটাকে স্ট্রেচ করেছেন, যার ফলে আসলে মানে থাকে না লেবু অতি কচলালে তেতো হয়ে যায়, ওরকম একটা ব্যাপার সৃষ্টি হয়েছে। যে এরকম আরও কিছু কিছু সিকোয়েন্স আছে যেটাকে তিনি অনেক বেশি টেনে লম্বা করেছেন, যেটা আরেকটু যদি ক্রিস্প করা যেত তাহলে কিন্তু সিচুয়েশনগুলো আরও জমে যেত, আরও দুর্দান্ত হতো, দর্শকদের আসলেই মনটা ভার হয়ে যেত। বাট তিনি মনে হচ্ছিল যে দর্শকদের কাদাই ছাড়বো, তোদের কাদাই ছাড়বো, দেখ কানবি না, এরকম একটা ব্যাপার চলে এসেছিলো, যেটার কারণে আসলে সিচুয়েশনগুলো যতটা ইমোশন আমাদের মনকে নাড়া দেওয়ার কথা ছিল, আমার ক্ষেত্রে আসলে কিছুটা এরকম মানে আমার মনে হচ্ছিল যে আরে সিনগুলো এত ভালো হয়েছে, মানে অভিনয় শিল্পীরা এত ভালো অভিনয় করছে, তারপর আমার কান্না আসি করেও আসছে না কেন, এরকম আমার ফিল হয়েছে। আপনাদের হয়তো মানে দর্শক ভেদে এটা পরিবর্তন হতে পারে, অনেকে হয়তো মানে কেঁদে বুক ভাসাতেও পারেন, সেটাতেও অন্যায় কিছু নাই। আবার অনেক দর্শকের কাছে হয়তো একদমই ধুর কী করতেছে, এত মেলোড্রামা কেন করতেছে, এরকমও মনে হতে পারে। তো এই জায়গাটাতে আসলে নির্মাণে কিছুটা অপরিপক্কতা ছিল হিমেল আশরাফের, তারপরও সিচুয়েশনগুলো খারাপ লাগার মতো না, যথেষ্ট ভালোই ছিল। এবং এরপরে সিনেমার আরেকটা বড় দুর্বলতা ছিল হচ্ছে কোর্টনি কফির অভিনয়, যেটা প্রেডিক্টেবলই ছিল। এই ব্যাপারে তো আমি অলরেডি কথা বলেছিলামও আমার যে গান রিভিউর সময়, যে তার ওই অভিনয়টা সিনেমাটাকে হয়তো অনেক ভোগাবে, বাট লাকিলি যেটা আগেও বলছিলাম যে যেহেতু এই দুজনের প্রেমের গল্পটা সিনেমার সবচেয়ে বড় বা সিগনিফিকেন্ট বা কোর ছিল না, তো থ্যাঙ্কস গড যে এই জন্যই হয়তো তার এই যে অভিনয়ের যে অপরিপক্কতা, এই ব্যাপারটা অত বেশি বিগ ফ্যাক্টর হয়ে দেখা দেয় নাই। তারপরও দুজনের প্রেম যেহেতু একটা বড় আকর্ষণ ছিল, তো তিনি যদি ভালো অভিনেত্রী হতেন বা হিমেল আশরাফ যদি আরেকজন ভালো আমেরিকান অ্যাক্ট্রেসকে বাছাই করতেন, তাহলে হয়তো এই যতগুলো দৃশ্য ছিল, গানের দৃশ্য ছিল, সেই দৃশ্যগুলো আরেকটু বেশি মন ছুঁতে পারতো, আরেকটু ভালো লাগতো। তো তার দুর্বল অভিনয়ের কারণে শাকিব খান যতই মানে মন দিয়ে অভিনয় করুক না কেন, রসায়ন জমানোর চেষ্টা করুক না কেন, সিচুয়েশনগুলো ওরকম এফেক্টিভ হচ্ছেই না। তো যার কারণে আসলে মানে সিনেমার একটা মানে মিসড অপরচুনিটি, এই জায়গাটাও সিনেমার অন্যতম একটা এফেক্টিভ বা স্ট্রং একটা পয়েন্ট হতে পারতো, বাট হতে গিয়েও হতে পারলো না। তো এছাড়া আসলে মোটামুটি আমার এই সিনেমা নিয়ে তেমন কোনো কমপ্লেনই নাই। আমার কাছে সিনেমাটা যতটা প্রত্যাশা করেছিলাম তার থেকে অনেক বেশি ভালো হয়েছে। এই সিনেমা নিয়ে আসলে যতটা নেতিবাচক মনোভাব ছিল, আশা করি সিনেমাটা দেখার পর আপনাদের সেরকম লাগবে না। মেলোড্রামাটা অনেকের কাছে বিরক্তির উদ্রেক হতে পারে, যেটা নিয়ে কথা বললাম, বাট সেটা বাদ দিলে আসলে আমার মনে হয় যে একটা মানে ভারাক্রান্ত মন নিয়ে আপনারা সিনেমা হল থেকে বের হতে পারবেন, এবং শাকিব খানের অভিনয় অবশ্যই আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন। তো আমি সবাইকে আহ্বান জানাচ্ছি এই সিনেমাটা দেখার জন্য, এবং হিমেল আশরাফকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা প্রচেষ্টার জন্য। তিনি নির্মাতা হিসেবে তার হয়তো উন্নতির অনেক জায়গা আছে, তারপরের সিনেমাটা সম্ভবত মায়া, এটা হয়তো তিনি আরও ভালো মতো বানাবেন, এবং সেটার প্রচারণার সময় আশা করি তিনি তার আগের দুইটা সিনেমার রেফারেন্স বারবার টানবেন না, তিনি তার কাজ দিয়েই তার
মানে যোগ্যতার প্রমাণটা দেবেন যে আগের সিনেমাটাকে ছাপিয়ে যাবে, এরকম উচ্চাশামূলক বক্তব্য দিয়ে তিনি খামোখা বিতর্কের সৃষ্টি করবেন না বলে আমার বিশ্বাস। এই অনুরোধটাই রইল তার কাছে, এবং পরবর্তী সিনেমা মুক্তি দেওয়ার আগে প্রমোশনাল অ্যাক্টিভিটিটাও আরেকটু ম্যাচিউরলি বা প্রফেশনালিজমের সাথে রাখার চেষ্টা করবেন। তো এই আহ্বানটা রইল, এবং সবাইকে আপনাদের আবারও সিনেমাটা দেখার আহ্বান জানাচ্ছি। আশা করি আপনারা যদি পরিবার পরিজন নিয়ে সিনেমাটা দেখতে আসেন ঈদের সময়, এই ঈদের আমেজে আপনাদের চমৎকার একটা সময় কাটবে। এখানে রোমান্টিসিজম আছে, কিছু গান আছে। সিনেমার গান নিয়ে একটা কথা শেষে বলে যায় যে সিনেমার গানগুলো, আমি একাই রাজকুমার বাদে বাকি গানগুলো মোটামুটি ভালো হয়েছে। যেগুলো আপলোড করা হয়নি সেরকমও কিছু গান সিনেমার মধ্যে আছে সিচুয়েশনাল ব্যাকগ্রাউন্ড সং হিসেবে। তো গানগুলো আসলে শুনতে ভালো, সিনেমা হলে গেলে আমার ভালোই লেগেছে। মাকে নিয়ে একটা গান আছে, সেই গানটাও বেশ ভালো, টাচি একটা গান, বাট কোনোটাই হয়তো এরকম করে খুব বেশি ক্যাচি হয় নাই, বা ওই যে প্রিয়তমার গানগুলো যেরকম খুবই মাসি লেভেলের খুব পপুলার হয়েছিল সেরকম পপুলারাইজ হয়তো গানগুলো হয় নাই বা হবেও না। সো এটা সিনেমার দুর্বলতাও বলবো না, সব সিনেমার গানই বা সাউন্ড ট্র্যাকে হয়তো সেরকম করে ওয়ার্ক করে না, বাট গানগুলো আমার কাছে ভালো লেগেছে। সো ওভারঅল আমি এই সিনেমাটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সবাইকে অনুরোধ করবো সিনেমাটা হলে এসে দেখার জন্য। এবং আবারও বিদায় নেওয়ার আগে আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। খুব ভালো থাকবেন আপনারা, চমৎকার সময় কাটুক আপনাদের সবাইকে সাথে নিয়ে। আমার জন্য আপনারা দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এই চ্যানেলে এরকম কন্টেন্ট নিয়মিত দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।